জীবনজালের এপারের গল্প আমরা অনেকেই জানি কিংবা খোঁজ খবর রাখি, কিন্তু ওপারের জন্য কজন প্রতীক্ষায় থাকি কিংবা কজন অপেক্ষায় থাকি। জীবনজালের এপার আর ওপার নিয়েই কিন্তু আমাদের পুরো জীবন। এপারে আমরা যা করব ওপারে আসলে সেটারই ফল পাব, তেমনটাই হয়তোবা আমরা ভাবি সবাই। কিন্তু আসলেই কি সবাই ভাবি? আমি না ভাবলেও হয়তো ভেবেছেন জোবেরা রহমান লিনু, আমাদের ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের মধ্যে পথিকৃতদের একজন, এবং তার যে রেকর্ড এখনও অমলিন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তিনি নাম তুলেছেন বাংলাদেশের পক্ষ থেকে। স্বাগত জানাচ্ছি জোবেরা রহমান লিনুকে, এবং জোবেরা রহমান লিনুর জীবন জালের এপার ওপার নিয়ে আমাদের আজকের আয়োজন ইস্পাহানি মির্জাপুরচা মুক্ত মঞ্চে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ানুজ্জামান। জোবেরা রহমান লিনু, প্রথমেই জানতে চাই, এই নামটা হলো আপনার আত্মজীবনী বই, এবছরই বের হয়েছে। সেই বই নিয়ে আমরা অনেক কথা বলবো, কেন কিভাবে বাংলাদেশে ক্রীড়াবিদদের আত্মজীবনী লেখার খুব একটা প্রবণতা নেই, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে জানতে চাই, আপনার সেই বিশ্ব রেকর্ডটা কি এখনো টিকে আছে? যে আমার এখন জানা মতে আমার রেকর্ডটা এখনো কেউ ভাঙতে পারেনি। 16 বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন বাংলাদেশে বটেই, পুরো পৃথিবীতে এরকম এত বেশি কোনোদিন আর টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হতে পারেনি কেউ। সুতরাং জোবেরা রহমান লিনু বাংলাদেশের ওয়ান্ডার গার্ল ছিলেন, এখনও আছেন, বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়াবিদদের একজন। এবার আসতে চাই জীবন জালের এপার ওপার, নামটা কোথা থেকে এলো এবং লেখার প্ল্যানটা কবে থেকে কিভাবে করলেন? এটা একটা অনেক বড় একটা স্টোরি আছে। 2001 সালে যখন আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হই লাস্টবার, তখন আমি আসলে এর আগে অনেকবার আমি ট্রাই করেছি খেলাটা ছেড়ে দেওয়ার জন্য, কারণ আমার একটা ব্যাক ইনজুরি ছিল। তো 2001 সালে যখন চ্যাম্পিয়ন হই, তখন আমি একেবারে ডিটারমাইন্ড যে আমি আর খেলবো না। আমাকে অনেকভাবে বলেছে, না তুমি খেলো। আমি বলছি না, আর সম্ভব না, কারণ ব্যাক ইনজুরি নিয়ে প্রতিবার আমাকে ভলটারি ইনজেকশন দিয়ে আমাকে খেলতে হতো। আমার লাইফের স্টোরিটা অনেকে জানে না, আমি যে স্ট্রাগলটা করেছি এই খেলার জন্য, আমার যে স্যাক্রিফাইস লাইফে, এটা অনেকেই জানে না। বাট এটা তো সবাইকে বলার না, এটা নিজের সাথে নিজের যুদ্ধ। তো তারপরে আমি খেলা শেষ করার পরে 2002 সালে আমি আবার বাংলাদেশ গেমসটা খেলি, কিন্তু ন্যাশনালটা আমার ওইটাই লাস্ট। তারপর আমি হঠাৎ করে মনে হলো যে আমি যেহেতু লেখালেখি আগে টুকটাক করতাম, আমার 3টা বই আগে প্রকাশিত হয়েছে, এগুলো কবিতা বই ছিল, উপন্যাস ছিল এবং ছোট গল্প। আবার এর মাঝে আমি কিন্তু নাটকও লিখেছি, যেগুলো অন এয়ার হয়েছে। 5টা নাটক আমি লিখেছি, ওটা প্রযোজকও আমি ছিলাম। তা সব মিলিয়ে আমার একটু লেখালেখির প্রতি একটা আগ্রহ ছিল একদম ছোটোবেলার থেকেই। এমনও গেছে যে কলেজে আমাকে স্যার লেকচার দিচ্ছেন, আমি হয়তো আনমনা হয়ে এত অন্য জিনিস লেখালেখি করছি, আবার স্যার পাশে এসে দেখছে আমি কবিতা লিখছি। এরকম ঘটনাও ঘটেছে। যাই হোক, ওই হঠাৎ করে মনে হলো যে ক্ষুদ্র একটা জীবন আমার এমন কিছু করে যাওয়া উচিত যাতে নেক্সট জেনারেশনটা যেন আমার এই যে সংগ্রামটা, আমার উত্থান পতন, এগুলা সব কিছু একটু জানুক। সেইভাবেই আমার লেখাটা শুরু। কিন্তু লেখাটা শুরু করছিলাম যখন, তখন আমি লিখতে লিখতে একটা জায়গায় এসে হঠাৎ করে থেমে যাই। আমি লেখাটা আর আমি কন্টিনিউ করতে পারছিলাম না, বিভিন্ন কারণে। কিছুটা আলসেমি, খেলাটা ছেড়ে দেওয়ার পরে মানসিকভাবে আমি একটু বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। কারণ হচ্ছে, এটা সবাই স্বীকার করবে কি না যায় না, বাট আমি স্বীকার করছি, যখন একটা মানুষ খুব তুঙ্গে থাকে, সেখান থেকে যখন সে জীবনটা যে রিটায়ারমেন্টের পর যখন মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে, মানে দীর্ঘদিন চাকরি করার পর যখন তার রিটায়ারমেন্ট আসে, তখন কিন্তু মানসিকভাবে সে কিছুটা বিধ্বস্ত হয়ে পড়ে। আমারটাও তো এটা এক ধরনের রিটায়ারমেন্ট, চাকরি ছুটতে না হোক, খেলোয়াড়ি জীবন রিটায়ারমেন্ট। তা আমি মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। লিখতে শুরু করতে করতে আর আমি লিখতে পারছিলাম না, অনেক চেষ্টা করছি, আমার মাথায় আসছে না। তারপর আমি লেখাটা বন্ধ করে দিলাম, আমি স্পেস নিলাম যে আমার এখন আমি লিখবো না। তারপরে দীর্ঘদিন আবার গ্যাপ দিয়ে এটা লিখতে আমার, কিন্তু সবাই হাসবেন হয়তো, এটা লিখতে আমার প্রায় 23 বছর সময় লেগেছে। মানে আমি 2003 শুরু করেছেন, তার কিছুদিন লেখার পর আমি স্টপ করে দিয়েছি। এই করোনার সময় আমি আবার লেখা শুরু করেছি। করোনার থেকে লেখা শুরু করতে করতে আমার খুব স্নেহের একটা ছোট ভাইয়ের মতন, ওর নাম সৈয়দ নজরুল, ও আমাকে খালি তাগাদা দিচ্ছে, আপা আপনি একটু লিখছেন না কেন, আপনার লেখাটা আমি চাই আপনি লিখেন। ও আমাকে এত বলতে হলো কি, ওকে আমি আচ্ছা ঠিক আছে লিখে আমি লিখতাম, আর হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিতাম, ওইগুলো কম্পোজ করতো। তো লিখতে ও বলছে, আপা লেখা তো শেষ, কই আরও পাঠান। আমি আবার লিখতে পারছি না। এইরকম লিখতে না পারা,
কিছু লিখছি করতে করতে ওকে দিয়ে আমি সব কিছু করতে করতে লাস্টে অনেক মানে কষ্ট, কারণ আমার এটার জন্য আমাকে অনেক স্টাডি করতে হয়েছে, বিভিন্ন অনেক কিছু চিন্তা করতে হয়েছে, কারণ একটা বই আমি চিন্তা করেছি যে আমি এত গোটা একটা জীবনকে তো একটা বই একটুকু বইয়ের মতো আনা যায় না। তা আমাকে অনেকগুলো চিন্তা করতে হয়েছে আমি কত পৃষ্ঠার মধ্যে আমাকে লেখাটা শেষ করতে হবে, এমনভাবে শেষ করতে হবে যাতে এই লেখাটা এমন একটা ফর্মা হয় যাতে লোকজনে কেনার সামর্থ্যের মধ্যে আসে। কারণ এটা যদি আমি বেশি বড় করে ফেলি মানুষও পড়বে না এবং এটা প্রাইসটাও বেড়ে যাবে এবং সেই সাথে তখন ওই বিক্রি হবে না। তো এগুলো অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি সেটাকে মানে যত কমের মধ্যে করতে করতে আমি একটা জায়গায় এসে স্থির করলাম যে এখানে এসে আমি স্টপ করব। হ্যাঁ, তারপরে আমি আপনাদের মানে সবার দোয়ায় আল্লাহ অশেষ মানে কৃপায় আমি এই 2024 সালে লেখাটা শেষ করলাম। 25-এর বইমেলায় সেটা প্রকাশ পেল। বইটা আমরা একটু দর্শকদেরকে একটু দেখিয়ে দিতে চাই। জি, এটা হচ্ছে আমার জীবন জালের এপার ওপার। নামটা কেন এইভাবে? আমার এই নামটার ভিতরে এটা কিন্তু এমন একটা নাম আমি চেয়েছিলাম সবসময় যে আমি এমন একটা নাম দিব যে নামটা দিয়ে মানুষ অনেক কিছু ভাববে। মানে একটা কথা আছে না যে আপনি আপনার দৃষ্টিতে এই নামটা কিভাবে আপনি চিন্তা করছেন, আমার দৃষ্টিতে এই নামটা আমি কিভাবে চিন্তা করছি, এইরকম একটা ধাঁধার মধ্যে যেন মানুষ মানে পড়ে যায়। এখন আমি যদি এটা বলে ফেলি যেটা কেন আমি লিখেছি তাহলে এটা খোলাসা হয়ে গেল। তারপর যেটা আমি হিন্টসটা হচ্ছে আমার জীবন, মানে কথাটা এরকম যে আমি খেলছি কিন্তু টেবিল টেনিস, একটা জাল আছে আমার জীবনের, এই জাল এপার আর ওপার, একটা জালের মাঝখান মানে টেবিল টেনিসের মাঝখানে একটা জাল আছে, আমার জালের এপার আর ওপার একটা আমি এখানে ফাইট করছি, যোদ্ধা আমি। কখনো কখনো খেলোয়াড়কে তো যোদ্ধাই হতে হয়, তা আমি তো যোদ্ধা একজন, আমি এই পাশে খেলছি আপনি ও পাশে খেলছেন, এক যোদ্ধা, আমি ফাইট করছি, এটা একটা দৃষ্টিভঙ্গি। আবার জীবনের এপার এবং ওপার ওটাও আপনি ভাবতে একটা জীবন সবকিছুতেই মানে দ্বিমুখীটা আছে, যেমন ভালো মন্দ, সৎ অসৎ, কিংবা আপনি কোন দিকে ভাববেন সেটাই এক একজনের দৃষ্টিভঙ্গিটা নিয়ে সে ভাবুক। আমি এটাই চেয়েছিলাম যে মানুষ যেন ভাবে যে এই নামটা পিছনে কি হতে পারে, তা আমি তার উপর ছেড়ে দিয়েছি যে আপনি ভাবুন আপনি আপনার দৃষ্টিতে এই নামটা কেন আমি দিয়েছি। এবং আমি একটু দর্শকদেরকে বলতে চাই যে 21শে ফেব্রুয়ারি এই বইটি প্রকাশনা উৎসব হয়েছে এবং আপনি আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে প্রথম সব বই বিক্রি হয়ে গেছে, এখন দ্বিতীয় প্রকাশের অপেক্ষায় রয়েছে, আমরা পড়তে চাই, দর্শকরাও নিশ্চয়ই পড়তে চায়। এই বইটা আমি বলছিলাম শুরুতেই যে আত্মজীবনী বাংলাদেশে ক্রীড়াঙ্গনে ব্যক্তিত্বরা খুব বেশি লেখে না, কিন্তু বিদেশে এটা খুবই প্রচলিত যে তারা ক্যারিয়ার শেষ করেই এমন কিছু লেখে যেটা তার জীবনে ঘটেছে, বিতর্কিত ঘটনাগুলো সামনে আসে। আপনার এই বইয়ে এমন কিছু কি আছে? মানে সবই তো সত্য কথাই আপনি লিখেছেন, মানে কাউকে এড়িয়ে যাওয়া, কাউকে বাঁচিয়ে দেওয়া এমন তো কোনো কিছু না। আমি সত্যি কথা বলতে কি আমার এখানে আমার জীবনে ঘটে যাওয়া ছোটবেলার কথা, বড়বেলার কথা, আমার জীবনের সংগ্রাম আমি কম বেশি সব কিছু এর মধ্যে আনার চেষ্টা করেছি। আমি কাউকে ছোট করে কোনো কিছু লিখিনি, এমন কিছু ঘটনা ঘটেছে আমার সাথে যেটা খুব দুঃখজনক। আমি কারোর নাম উল্লেখ করিনি, বাট যারা মানে যে কাজটা করেছেন তিনি তো বুঝবেন যে তাকে আমি উদ্দেশ্য করে লিখছি, কাউকে আমি ছোট করতে চাইনি, কিন্তু আমি সত্য কথা লিখেছি। এটা আমি যে একটা সময় আমার জীবনে যে ডিপ্রেশন ছিল, আমার জীবনে একটা খুব খারাপ ক্রাইসিস টাইম গেছে, আমি জীবনে কিছু ভুল করেছি, মানে আমি কি ঘটনা ঘটতে যেত একটা খুব মানে খারাপ অবস্থা থেকে আমি বেঁচে আছি এখনও, আমি সেইগুলো আমি এখানে অ্যাভয়েড করিনি, আমি সব লিখেছি সত্যি কথা। অনেকে আছে যে জীবন কাহিনীতে বেশিরভাগ সময় দেখা যায় আমি সবসময় সাকসেসগুলো লিখতে চাই যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমার লাইফ এটা হচ্ছে, মানে নিজেকে ঢেকে ফেলতে চায়। তা আমি চেষ্টা করেছি যে আমার যতটুকু আমার সত্যি কথা বলা যায় আমি সেই সত্যি কথাগুলো সামনে আনবো। আমি এখানে কোনো মিথ্যা আশ্রয় নিইনি এবং আমার বইটা পড়লে মানে বুঝতে পারবে যে এখানে একটা মিথ্যা কথা নেই এবং কেউ চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারবো আমি যা লিখেছি একটা মানুষ যদি আমাকে দেখাতে পারে যে আমি একটা মিথ্যা কথা লিখেছি তাহলে আমি বলবো যে হ্যাঁ, স্বীকার করবো যে হ্যাঁ মিথ্যা কথা বলছি। আমার বিশ্বাস এরকম কেউ বলতে পারবে না। কিন্তু কারো মনে আপনি যেটা বললেন যে যারা করেছে তারা তো জানে, তাদের কেউ কি আপনার সাথে বলেছে এই বই প্রকাশের পর থেকে এখন পর্যন্ত যে তারা দুঃখ প্রকাশ তারা করুক কিংবা তারা এই জিনিসটা ভুল বলেছে, এরকম কি কেউ? না, এখন তারা তো হয়তো এটা পড়েইনি, পড়েনি বা অন্যদের মারফতে হয়তো একসময় তারা জানবে, যাদেরকে আমি দিয়েছি তাদের থ্রুতে হয়তো কোনো না কোনোভাবে তো জেনেই যাবে এই ঘটনাগুলো ঘটেছে।
বাট আমার সাথে অনেক খারাপ কাজও হয়েছে, আমি স্পোর্টস থেকে কিন্তু বিতাড়িত হয়ে গেছি, এটা একটা দুঃখজনক। সেটা অনেকটা আপনি অন্তর্জালের মধ্যে আটকে আছেন কিংবা নিজেকে সরিয়ে নিয়েছেন অনেকটা। আমি সরিয়ে নিতে বাধ্য হয়েছি, কারণ আমি ডার্টি পলিটিক্স এর মধ্যে পড়ে গিয়েছি। আমি সারা জীবন ক্লিন থাকতে চেষ্টা করেছি, আপনাদের সবার দোয়ায় কিন্তু আমার একটা সবাই আমাকে এটাই জানে যে আমি কিন্তু কখনো ওই মানে মুখে একরকম ভিতরে একরকম এই ধরনের জীবন যাপনে অভ্যস্ত নই। আমি তাই সামনে এনেছি, আমি যেরকম ছিলাম আমি সেরকম থাকতে পছন্দ করি। তো আমার এই স্পোর্টস লাইনে আমি যখন খেলা ছেড়ে দিয়েছি তখন আমি অর্গানাইজার হিসেবে আত্মপ্রকাশ করি। আমার এখানে লেখা আছে যে টেবিল টেনিসে প্রথম, তারপর সাইক্লিং, তারপর অলিম্পিক অ্যাসোসিয়েশন, মহিলা ক্রীড়া সংস্থা, সবটার মধ্যে ছিলাম আমি। কিন্তু আস্তে আস্তে সবটার থেকে আমি আস্তে আস্তে সরে আসতে শুরু করলাম। দেখলাম যে এক শ্রেণীর মানুষ যারা মনে করেন আমাকে ছোটবেলায় যারা আমাকে খেলতে দেখেছে, যখন আমি তাদের সাথে এসে সংগঠন হিসাবে মানে তাদের কাছে চলে আসলাম, তারা আমাকে ঠিক অ্যাকসেপ্ট করতে পারছিল না। কেন করতে পারছিল না সেটা আমার অজানা। সাধারণত আমি এটা ভেবেছিলাম যে তারা আমাকে খুব উইলিংলি আমাকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু করতে পারেনি। এখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। তারপর আমার যে ভালোবাসার যে জায়গা, যে টেবিল টেনিস, সেখানে আমি অ্যাডহক কমিটিতে 6 মাস আমি ছিলাম জেনারেল সেক্রেটারি হিসাবে। তা জেনারেল সেক্রেটারি থাকার পর আমি 6 মাসে আমি কিন্তু একদিনের জন্য চেয়ারে আরাম করে বসতে পারিনি। আমাকে সারাক্ষণ এমনভাবে আমাকে তারা মানে 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 ডিস্টার্ব করার চেষ্টা করেছে যাতে আমি স্বস্তি না পাই, আমি যেন ছেড়ে দিই জায়গাটা। এরকম অবস্থা থেকেও আমি কিন্তু 6 মাসে 5টা টুর্নামেন্ট করে দিয়ে এসেছিলাম, এবং বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ 6 মাসে 5টা টুর্নামেন্ট করে নাই। আমি কিন্তু আল্লাহর রহমতে করে দিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল যে ওরা আমাকে এটাকে খুব মানে মানে ভালোবাসার জায়গা, যেহেতু এটা আমাকে সুযোগ দেবে, অন্তত 2টা বছর আমি কাজটা করতে পারি। এবং আমার বিশ্বাস ছিল যে আমি যদি 2টা বছর টেবিল টেনিসে থাকতাম তাহলে আমি টেবিল টেনিসটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারতাম। যেহেতু এটা আমার একটা রক্তের সাথে মানে এমন একটা সম্পর্কটার সাথে আমার, যে সবাই জানে যে আমি মাত্র 9 বছর বয়সে আমি এই জীবনে পা দিয়েছি। আমার মানে শৈশব, কৈশোর, যৌবন যা কিছু সব কিছু এখান থেকে আমার। তো সেখানে তারা আমাকে সে সুযোগটা দেয়নি, বাধ্য করলো ইলেকশন দিতে। আর ইলেকশন মানে আমাদের দেশে জানেন তো কি ডার্টি পলিটিক্স হয়, টাকার খেলা এবং বিভিন্ন রকম যা কিছু হয়, এগুলোর মধ্যে আমি আর পারছিলাম না। তো বাধ্য আমাকে তারা সরিয়ে দিল, আমি সরে গেলাম। তা আমার কিন্তু কষ্ট লেগেছে, আমি সরে গেছি, কিন্তু কেমন করে যেন একটা আত্মস্থ হয়ে গেছিলো এই সরে যাওয়ার পরে। আমি তখন আস্তে আস্তে অন্য দিকে চলে গেলাম। তারপর অলিম্পিকে কিছুদিন ছিলাম, উমেন্স কমপ্লেক্সে ছিলাম, তারপর আপনার সাইক্লিংয়ে ছিলাম। আমি একটা অটিস্টিক ফাউন্ডেশনের সাথে যুক্ত, সুইট বাংলাদেশের সাথে, ওদের সাথে কাজ করতে করতে আমি ওই জীবনটা ভোলা শুরু করলাম। এবং আমি প্রমিস করলাম নিজের সাথে নিজে যে আমি কোনোদিন আর টেবিল টেনিসে যাবো না। এই এরিয়াতে যারা আমার সাথে এই কাজটা করেছে তারা থাকলে আমি মানে টেবিল টেনিসে আমি কোনোদিন যাবো না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি লাস্ট 12 ইয়ার্স আমি কিন্তু ওই এরিয়াতে যাইনি। এবং তারাও কোনোদিন আমাকে একটাবার মানে এত টুর্নামেন্ট হয়েছে, কোনোদিন আমাকে তারা একটা মানে আমন্ত্রণও জানায়নি যে খেলা দেখতে আসেন বা কিছু। পরবর্তী ট্রামে যখন আবার ইলেকশন হয় তখন আমি বলেছি, এটা মানে গল্পের ছলে বলছি, তখন হয় কি তারা আবার ইলেকশনে আসে। আমি জানি যে ইলেকশন করলে আমি কখনো এদের সাথে জিততে পারবো না। তা ঠিক আছে, কম্প্রোমাইজ করলাম। আমি বললাম ঠিক আছে, আমি রাজি আছি, আমাকে 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট করতে হবে, কারণ আমার বয়স এবং আমার যে অভিজ্ঞতা সেখানে আমি ডিজার্ভ করি 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট। তখন তারা আমাকে কিছু বললো না, মানে আমাকে এমন একটা ভাব করলো যে ঠিক আছে দিবে, কারণ আমি যাতে ইলেকশন না করি। তারপর দেখা করলো কি আমাকে 2 নম্বর ভাইস প্রেসিডেন্ট করলো। 1 নম্বর সেই ব্যক্তি যে আমার সাথে এই খেলাটা খেলেছিল আগেও, সে 1 নম্বর হয়ে গেল, আমাকে 2 নম্বর করে দেওয়া হয়। তখন আমার কাছে মনে হচ্ছে না, এখানে তো আমি তার আন্ডারে আমি তো থাকতে পারি না, আমার যে বয়স, আমার অভিজ্ঞতা, তার নিচে আমি থাকতে পারি না। তখন আমি রিজাইন দিলাম যে আমি এখানে থাকবো না। আবার আমি টেবিল টেনিস থেকে সরে গেলাম। আর অনেকে বলতে পারেন থাকলে ভালো হতো, না, এটা ভালো হতো না, কারণ আত্মসম্মানের চাইতে বড় কিছু আর থাকতে পারে না আমার কাছে। তা আমি মনে হয়েছে সম্মানের সাথে আমি ওখান থেকে সরে আসলাম। সরে আসার পরে আর আমি আবারও সে 12 বছর বিতাড়িত হয়ে গেলাম। তারপর একটা আশা আলো দেখলাম যে এই যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বলছে, আশা করলাম যে হয়তো নতুন বাংলাদেশ আসলে ভালো কিছু একটা হবে। সার্চ কমিটি গঠন করা হলো। তো এইবার আমার মানে চিন্তা ছিল অন্তত এইবার হয়তোবা আমার মূল্যায়নটা হবে। খুবই অবাক করার মতন বলল যে
যে কমিটি মানে আগে যে কমিটিতে যারা ছিলেন তাদের কাউকে রাখা হবে না, এরকম কথা হয়েছে। কিন্তু দেখা গেল কেউ ওই কমিটিতে নাই, কিন্তু ওই ব্যক্তি ঠিকই কমিটিতে আছেন। সবাই কিন্তু একটা মানুষ ওই কমিটিতে নাই, একদম অ্যাকসেপ্ট ওই ব্যক্তিটাই কিন্তু কমিটিতে রয়ে গেছে এবং আমাকে ওই কমিটিতে রাখেনি। এই সার্চ কমিটিতে এসেও কিন্তু আমার মূল্যায়নটা করলো না। তাহলে কোথায় মানে আমাদের দেশে তাহলে কিসে কোথায় আমাদের মানে সত্যতা বলেন আপনার বলেন মূল্যায়ন বলেন কোথায় কে দিচ্ছে? আমরা তো কোনো জায়গায় পাচ্ছি না মূল্যায়নটা। এই সার্চ কমিটির কাছে তো আমরা আশা করেছিলাম টেবিল টেনিস আসলে কে চিনেছে টেবিল টেনিসকে? উপরে আল্লাহ, কিন্তু নিচে আমি যে চেষ্টা টেবিল টেনিসকে যেভাবে আমি যে সময় দিয়েছি, যে আজকে টেবিল টেনিস একটা ছোট্ট একটা খেলা, টেবিল টেনিসের মতো আমি যে রেজাল্ট করেছি সেখানে আমাকে না রেখে অন্যটাকে ঢুকিয়েছে, কিন্তু আমাকে রাখেনি। তো সেখানেও আমার মানে কষ্টের একটা জায়গা। মানে এই সব কথাগুলোর বেশিরভাগই কি আছে? আমি এই সার্চ কমিটি পর্যন্ত যেতে পারিনি গত বছর পর্যন্ত। গত পর্যন্ত আমি মোটামুটি লিখেছি। আমি অনেক বললাম না আপনাকে যে আমাকে তো সংক্ষিপ্ত করতে হয়, সংক্ষিপ্তভাবে যেটুকু লেখা যায় সেটুকু আমি লিখেছি। এবং আপনার নিজের জীবন বেড়ে ওঠা সেগুলোও নিশ্চয়ই সেটা নিশ্চয়ই আছে। আমরা সেটা নিয়ে কথা বলবো একটা বড় অংশ জুড়ে। তার আগে জানতে চাই যে আসলে এই যে 28 বছরে 16 বার চ্যাম্পিয়ন হওয়া, পেছনে ফিরে দেখলে খেলোয়াড়ি জীবনে কোনো আক্ষেপ কি আপনার মনে হয়? অন্য সংগঠক জীবনে তো অনেক কিছুই না পাওয়ার আছে, কিন্তু খেলোয়াড়ি জীবনে? খেলোয়াড়ি জীবনে আমার অনেক ব্যর্থতা আছে, সেটা সত্যি কথা। যে আমি 9 বছর বয়সে যখন আসি প্রথম খেলতে, প্রথম খেলাটা ছিল আমার উত্থানটা একটু বলি তাহলে বুঝতে পারবেন। আমি প্রথম খেলেছি 74-এ প্রেস ক্লাবে, ফার্স্ট ওপেন টেবিল টেনিস খেলেছিলাম। আমি তখন থাকতাম সিলেট শাহজি বাজারে, আমার বাবা ওখানকার ম্যানেজার ছিল ইঞ্জিনিয়ার শেখ আব্দুর রহমান। তো বাবা আমাকে সেই সময় আমার বাবা কত আধুনিক মন মানসিকতা ছিল, আমাকে খেলা আচ্ছা ওটা পরে বলবো যে কীভাবে আমি এসেছি। তো যাই হোক, আমি যখন আসলাম খেললাম, এরপরে কিন্তু আমাদের ন্যাশনালটা শুরু হলো 74-এই। আমি কিন্তু ওই প্রেস ক্লাবে রানার্স আপ হই, আমার বড় বোন চ্যাম্পিয়ন হয়। আমরা 2 বোন সিলেট শাহজিবাদ থেকে আসছি, এটা কিন্তু বিরাট তখন ফলাও করে পেপার পত্রিকায় এসছে। এবং আমার তখন কিন্তু কোনো জুনিয়র সেকশন ছিল না, আমি কিন্তু সিনিয়রদের সাথে খেলেছি। তো সবাই ওই প্রেস ক্লাবে আমার সেমিফাইনাল আমার মনে আছে, নুরুন্নাহার আপাচ আমার সেমিফাইনাল যার সাথে খেলেছি, উনি তখন ডাক্তারি সেকেন্ড ইয়ারে অর্থাৎ থার্ড ইয়ারে পড়ে। তো ওনার সাথে আমার ফাইট, উনি প্রথম 2টা সেট নিয়ে গেছেন, আর পরে 3টা সেট আমি জানি হেরে যাব। কিন্তু ওই বয়সে আমার ভিতরে কি হলো, আমি পরপর 3টা জিতে গেলাম এবং ফাইনালে হয়ে গেল, ফাইনালিস্ট হলাম। আমার বড় বোনের সাথে আমি হেরে গেলাম, বড় বোনের সাথে ফাইনাল খেলা, এবং সেখানে আমি হেরে গেলাম। আপনার বাবা আপনার জীবনে একটা খুব বড় পার্ট, আমি বইয়েও পড়ছিলাম এবং আপনার যতগুলো সাক্ষাৎকার এর আগে পড়েছি দেখেছি, সব জায়গায় আপনি আপনার বাবার কথা বলেছেন এবং বাবা মাকে উৎসর্গও করেছেন এই বইটা। আপনি বলছিলেন যে সেই চট্টগ্রামে জন্ম আপনার, সিলেটে বেড়ে ওঠা, মানে আমি বলছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন বাবার চাকরির সূত্রে। বাবা আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছে? বাবা যার আছে সে জানে বাবার মর্ম, আর বাবা যার নাই জানে সে ছায়াটা যখন চলে যায় তখন তার কি কষ্ট। তা আমার জীবন উত্থানটা আমার বাবা দেখে গেছেন। আর আমি যে আমার বাবা 18 সালে মারা যান, কিন্তু পরবর্তী জীবনে আমার যে অ্যাচিভমেন্টগুলো সেটা আমার বাবা দেখে যেতে পারেননি। বিশেষ করে আমার এই আত্মজীবনীমূলক বইটা বাবা দেখে গেলে খুব খুশি হতেন। তা বাবা হচ্ছে আমার জীবন একটা আইডিয়াল। যখন আমি সিলেটের শাহজিবাজের বাবা পোস্টিং মানে কাপ্তাই থেকে আব্বা পোস্টিং নিয়ে চলে আসে, সেই ঘটনাগুলো আমার এর মধ্যে আছে। তো তখন আমাদের বাসার সামনে, আমি তখন তো ছোট, তখন আমরা দাঁড়িয়াবান্ধা, ছিবুড়ি, আপনার হয়তো সব শুনেছেন কিনা জানি না, কারণ গোল্লা ছোট খেলতাম, এটা যায় না, গোল্লা ছোট এগুলো খেলতাম। তো ওই খেলতে খেলতে একসময় আমার সবসময় হয়তো কি আমার নতুনের প্রতি একটা সবসময় আকর্ষণ সব কিছুতে ছিল আমার ছোটোবেলার থেকে। তা আমি দেখতাম আমার বড় বোন আর আব্বা প্রতিদিন বিকালবেলা বের হয়ে যায় খেলতে। তা আমার একদিন খুব শখ হলো যে কি খেলতে যায় ওরা প্রতিদিন, আব্বা নিয়ে যায়। তো একদিন আমি আব্বাকে বললাম, আমাদের বাসার সামনে ছিল অফিসার্স ক্লাব। তো আব্বা যেহেতু ম্যানেজার ছিলেন, তো বাংলা বাড়ির থেকে আমাদের মানে 2 মিনিটের রাস্তায় ওই অফিসার্স ক্লাব। তা আব্বা জানেন না যে আমি যাচ্ছি। আমি বিকালবেলা ওই খেলা বাদ দিয়ে, গোল্লা ছোট সব বাদ দিয়ে চলে গেলাম ক্লাবে। যেয়ে দেখি যে আমার বড় বোন খেলছে আব্বার সাথে, একটা সবুজ টেবিল, ছকছক টেবিল, একটা সাদা বল, দুইজনে খেলছে। আর আমার ওই বয়সে হচ্ছে, আরে এত মারছে, বলটা ফাটে না কেন? হ্যাঁ, মানে আমরা তো একটু কিছু মারলে বল ফেটে যায়, তাই এই যে তখন এই কিউরিয়াসিটি। তখন আমি আব্বাকে বললাম, আব্বা
আমি এই খেলাটা খেলবো, আমার খুব মনে হচ্ছে খুব মজার এই খেলাটা। তখন আব্বা বললো তুমি তো এখনো টেবিল হাতে পাবা না, তুমি একটু বড় হও তখন তুমি খেলো। তখন আমার 8 বছর, তখন 74, একটু আগের কথা। আমি তো 79 মানে 4-এ খেলার অলরেডি মানে পার্টিসিপেট করেছি, এটা 8 বছর বয়সের কথা। তা আব্বাকে বললাম, আব্বা বললো যে ঠিক আছে তুমি খেলো, আর তার আগে তোমাকে করতে হবে, কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে শ্যাডো প্র্যাকটিস। অর্থাৎ আব্বা আমাকে শেখালো যে ঘরে বসে দরজার সাথে একটা ব্যাট কিনে দিল, শ্যাডো প্র্যাকটিস, বলটা মানে আমি কন্ট্যাক্ট করবো সে দরজার সাথে, বলটা যখন ফিরে আসবে আবার আমি র্যাকেট দিয়ে সেটা আমি রিটার্ন দিব, এইভাবে আমার হাতে কন্ট্রোলটা যাতে হয় সেটা আব্বা বললো তুমি বাসায় এটা প্র্যাকটিস করো। তা আমি তোমার খুব উৎসাহে আমি শুরু করলাম এটা খেলা, আমার খুব ভালো লাগা শুরু করলো। খেলতে খেলতে আব্বা একদিন আমাকে নিয়ে গেলেন ক্লাবে, তখন আব্বা আমাকে শিখালেন। তখন কিন্তু আব্বা আমি তখন ভুলভাবে র্যাকেটটা মানে সেই সময় তো তখন শিখতে পারি না, এখন তখন থাকলাম শাহজিবাজারে, ঢাকা শহরে, সব কিছু জানি না। তা আব্বা যেভাবে খেলাটা শিখালেন সেটা একটু ভুলই ছিল। তো এখন তো ইউটিউবে সব কিছু দেখা যায়, সেই সময় তো এগুলো ছিল না, কিন্তু ওই ভুলটাই শিখাচ্ছে করতে করতে আমি আস্তে আস্তে শিখে গেলাম, যে মানে আমি যেভাবে কমফোর্ট ফিল করছি সেইভাবে আমি র্যাকেটটা ধরা শিখলাম। করতে করতে আমি মানে খেলাটা ভালোই কন্ট্রোলে নিয়ে আসলাম। তারপরে কিন্তু আমরা 74-এ ঢাকা আসলাম, খেলতে আসলাম। আমার মনে আছে তখন একদিন এটা ছিল আপনার ঢাকায় হরতাল বা কিছু একটা হবে, আব্বা আমাকে সেই কমলাপুর রেল স্টেশন থেকে হাঁটিয়ে একদম ধানমন্ডি পর্যন্ত আমরা হেঁটে আসলাম, ধানমন্ডি পর্যন্ত আব্বা হাঁটাই নিয়ে আসলো। এবং আব্বা ওই সময়টা সব খবর রাখতেন পেপারে, কখন খেলা হচ্ছে কি হচ্ছে, সেই সময় বাবার অবদান কি করে ভুলবো। তা যাই হোক আমরা খেললাম, 2 বার চ্যাম্পিয়ন চান্সে হলাম। এই পরে ন্যাশনাল আমাদের 74-এ ন্যাশনাল হলো, সেখানেও হলো যে আমি কিন্তু বড় বোনের সাথে ফাইনাল আবার দুজনে মুখোমুখি, সবাইকে হারিয়ে দিয়ে আমরা দুজনে আবার ফাইনালের গল্পটা শুনবো। তার আগে একটু জানতে চাই যে বড় বোনের সঙ্গে আপনার কি মানে খেলার এই ফাইনালে যাওয়ার আগে, তার আগে কোনো প্রতিদ্বন্দ্বিতা কিংবা তাকে চ্যালেঞ্জ জানানোর কথা মনে মনে কখনো ভাবতেন? আমি তো বুঝিনি যে বড় বোন, আমরা তো দুজন দুই পাশে দুই দিক থেকে উঠছি, তো ও যে কোন ওদিক থেকে উঠছে আমি এদিক থেকে উঠছে, তো এখন দুই বোন যখন ফাইনালে উঠে গেলাম তখন তো আমার চ্যাম্পিয়ন হওয়ার জন্য একদম আমি তো চ্যাম্পিয়ন হইতে হবে আমাকে। তখন আমি করলাম কি ফাইনাল যখন হচ্ছে সবাই তো খুব মানে মানে আপনাকে বোঝাতে পারবো না সেই সময় যে কি ক্রেজ ছিল খেলা দেখার জন্য, বিশেষ করে টেবিল টেনিস কিন্তু খুবই জনপ্রিয় খেলা একটা ছিল, মানে তীর পরিমাণ মানুষের মানে ঠাঁই নাই ওখানে, মানুষ দেখে এত মানুষ ছিল কোচিং সেন্টারে। তা বাচ্চা বয়স তো সবাই আমার খেলা দেখতে আসছে। আমি যখন বড় বোনের সাথে খেলছি আমি দেখি কি আমি যা মারছি সব রাইট হচ্ছে, আমার বোন আমার সাথে পারছে না। তখন আমার বাবা, আমি যখন বলটা টোকাতে গেছি মানে বলটা আনতে গেছে, আমার বাবা আমাকে আস্তে করে কানে কানে বলছে এই তুই আর তো মারিস না তো বোনকে, তো বোন তো বেশি দিন খেলতে পারবে না, বড় তুই ছেড়ে দে ওকে, এই কথা আব্বা আমাকে বলছে। আমি বলছি না আমি ছাড়বো না, আমি চ্যাম্পিয়ন হব। তারপর আমি দেখি আব্বার কথা শুনে আমি তো উল্টাপাল্টা মারা শুরু করলাম, আমাকে হাঁটতে হবে, এখন কী করবো, উল্টাপাল্টা মেরে তাও দেখি আমার বড় সব রাইট হয়ে যাচ্ছে। তারপর একসময় ও এটা মানে আমার বড় বোন সেটা সুযোগ নিল, যাই হোক সে আমাকে হারা দিল। হারার পরে আমি খুব কান্নাকাটি আব্বাকে বকাবকি এসব করলাম, যা বড় বোন চ্যাম্পিয়ন হলো, আমি রানার্স আপ হলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার এটা কিন্তু ইতিহাস, যেটা ওই 9 বছর বয়সে, তখন আমার 9 বছর বয়সে আমি মিক্সড ডাবলসে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলাম, যেটা কিন্তু আজ পর্যন্ত আমার এই রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি। 9 বছর বয়সে কেউ কিন্তু মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হয়নি। আমি ওটাতে হেরেছি, রানার্স আপ হয়েছি, কিন্তু মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে, এটা কিন্তু ওয়ার্ল্ডে আর কেউ নাই, এটাও কিন্তু আমার একটা রেকর্ড। তা আমি যদি অ্যাপ্লাই করি এখানেও কিন্তু আমার একটা রেকর্ড হবে, কিন্তু আর আমি অ্যাপ্লাই করি নাই। আমি ওই চ্যাম্পিয়ন হলাম, অন্তত মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে, ওই খুশিতে আমার অনেক খুশি। যাই হোক দুই বোনের মধ্যে আমাদের সমঝোতা ছিল, বোনের ছায়াতলেই আমি বড় হয়েছি। ও আমাকে যখন আমরা ডাবলস খেলতাম ও আমার পার্টনার ছিল, আমি তো ছোটো, তখন রেগে যেতাম, একটা বল মিস করলে আমি মানে র্যাকেট ছুঁড়ে মারতাম, এটা করতাম, এটা আমার খুব একটা ব্যাড মানে কি বলবো মানে হ্যাবিট ছিল। তো ও আমাকে আস্তে আস্তে বোঝাতো যে এটা করিস না, আব্বা আমাকে বোঝাতো যে খেলা এমন জিনিস সাহায্যে থাকবে, তুমি তোমার টেম্পার নষ্ট করবে না, তাহলে তো অপোনেন্ট তোমার একটা সুযোগ নিয়ে যাবে। আমি কিন্তু অনেক কিছু শিখেছি ভেবে আস্তে আস্তে। যাই হোক আমাকে বুঝায় এরকম হলো, আমি বিথি আপা আর দিলা আপা সম্ভবত মানে মিক্সড ডাবলসে আমরা খেলছি, আমি আর আমার বোন, আমরা প্রথম 2টা গেম অলরেডি হেরে গেছি বেস্ট অফ 5-এ। তখন আমি তো জানি হেরে গেলাম, তখন আমার বড় বোন আমাকে বলছে শোন মনে কর এটাই প্রথম খেলা শুরু হচ্ছে,
তুই শুধু মানে আমি এই করবো, ও একটু ডিফেন্সিভ খেলে, আমি ডিফেন্সিভ খেলো, তুই অ্যাটাকে যাবি, আস্তে আস্তে খেল, মাথা ঠান্ডা করে খেল, আমাকে বুঝাচ্ছে। আমি তখন আস্তে আস্তে বুঝতে বুঝতে তখন এটা মানে তখন আমি বুঝে খেলা শুরু করলাম। আমি কীভাবে জানি, আমরা পরপর 3টা গেম জিতে গেলাম, জিতে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম। এই আমার প্রথম বোনের সাথে মানে ডবলস চ্যাম্পিয়ন। ওইটা সাংঘাতিক একটা মানে খুবই প্রতিযোগিতামূলক একটা খেলা হয়েছিল, ওটা আমার স্মৃতিতে এখনো ভাসে। তো এইভাবে বোনের সাথে আমার একটা ফার্স্ট সিঙ্গেল চ্যাম্পিয়ন হলেন কি 1977 সালে? 77, তখন আমার বয়স 12 বছর। এটা একটা বাংলা, এটাও কিন্তু পৃথিবীতে আর নাই যে এত অল্প বয়সে 12 বছর বয়সে কেউ ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। এটাও আমার একটা রেকর্ড। বাংলাদেশে তো নাই, ওয়ার্ল্ডে কোথাও নাই যে এত অল্প বয়সে 12 বছর বয়সে কেউ ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। তো ওইটার থেকে আমার শুরু। এবং শুধু আমি চ্যাম্পিয়নই হইনি, ওই সময় আমি সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস, টিম সবটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছি। এবং ওই আমার শুরু, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এর মধ্যে অনেক সিঙ্গেলসে মানে আমি সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছে। আমার বইতে যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমি সিঙ্গেলসের কথাটাই লিখেছি, কারণ এত তো লেখা যায় না। ডবলসে আমি চ্যাম্পিয়ন হয়েছি, মিক্সড ডাবলসে হয়েছি, সেটা সামান্য কিছু কথা আছে। তো এর মধ্যে অনেকটা মিলে আমার প্রায় 150 উপর ট্রফি আমার হয়েছিল। 150 উপর, হ্যাঁ। আমার প্রাইজগুলো রাখার জায়গা নেই। তখন আমি মানে এত এত কিছু ট্রফি তো এখনকার সময় তো আসলে ভালো ট্রফি দেওয়া হতো না, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরও কিন্তু আপনি যদি আমার বাসায় কখনো যান, দেখবেন যে আমি কত আদর করে এইগুলাকে মানে রেখেছি। কারণ আমি তো আজকের আমি, সেটা তো এই খেলার কারণেই। একে তো আমাকে সবসময় সুন্দরভাবে রাখতে হবে। আমি চেষ্টা করেছি তাদের যত্ন করতে। আমি মরে যাওয়ার পর এটা কী হবে আমি জানি না, বাট আমি যতদিন বেঁচে আছি আমি আমার নিজের প্রতি যে বিশ্বাস যে আমি এগুলাকে খুব সুন্দর করে রাখবো। আপনি বলছিলেন যে আপনার জীবনে কিছু ভুল আছে, কিছু ভালো কাজও আছে, মানে আপনার নিজের জীবন, ব্যক্তি জীবন নিয়ে কখনো আক্ষেপ হয়? মানে খেলা না, সংগঠক না, আপনার নিজের জীবন। হ্যাঁ, আমার আক্ষেপ আছে। খেলাতেও খেলাতে কিছু আক্ষেপ আছে, কিছু ভুল করেছি। একটা আমার আগে খেলাটা আমি শেষ করি। যেমন 1980-তে যখন আমার খেলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ যখন আপনার হয় কলকাতায় হয়, তখন আমি কোয়ার্টার ফাইনালে আমার সাথে অপোনেন্ট ছিল হচ্ছে জাপানিজ প্লেয়ার। তা আসলে আমার তো তখন বাংলাদেশে কোনো কোচ নাই, আমাদের সাথে তো কোনো কোচ নাই। আমি বেস্ট অফ 5 এখানেও দেখা আমার লাইফে কত ট্র্যাজেডি এটা। বেস্ট অফ 5 প্রথম 2টা গেম কিন্তু আমি নিয়েছি, আর 3টার মধ্যে যে কোনো একটা যদি হয়ে যায় তাহলে আমি সেমিফাইনালিস্ট, আমি এশিয়ানে 3rd চলে আসতে পারি, চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি। এটা বিরাট বড় একটা ব্যাপার। কিন্তু ওই মেয়েটাকে কোচ কী যে বলে দিল, কী যে করলো, আমার পুরো খেলাটাই সে চেঞ্জ করে ফেললো। আমাকে তো বলার কেউ নাই। আমি একটা গেমও আর নিতে পারলাম না ওর কাছ থেকে, না পেরে আমি হেরে গেলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা খেলোয়াড় জীবনে। আজকে আমি জিতলে ওই মেয়েটাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সবচেয়ে দুঃখজনক একটা, ওই মেয়েটাই চ্যাম্পিয়ন হয়েছে। আমি জিতলে হয় আমি চ্যাম্পিয়ন হতাম, না আমি 3rd পজিশন থাকতাম বা রানার্স আপ হতাম। এশিয়ান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া এটা তো বিরাট একটা ব্যাপার, সেটা আমার লাইফ থেকে ছড়ে গেছে। এটা আমার খুব জীবন একটা সবচেয়ে দুঃখের ব্যাপার। আর ব্যক্তি জীবনে আমার মনে হয়েছে যে আমি আমার কিছু কোয়ালিটি আল্লাহ দিয়েছিলেন, সেগুলো আমি কাজে লাগাতে পারিনি। কিছুটা হচ্ছে আমার আলস্যতা, আমি কিছুটা আলসি বিশ্বাস করবে না। স্পোর্টসে যতদিন ছিলাম ততদিন কিন্তু করিনি। বাট আমার স্পোর্টস শেষ করার পরে আমি অনেক কিছু করতে পারতাম যেগুলো আমি করতে পারিনি। ওইটা একটা আক্ষেপ আমার রয়ে গেছে। আর একটা ছিল, আমার খুব স্বপ্ন ছিল আমি একদম খুব বড় বিজনেসম্যান হব। এটা যেটা আমার মানে আমি ছোটোবেলা থেকে, আমি কিন্তু 14 বছর বয়স থেকে আমি কিন্তু আমার বাবা মার কাছ থেকে একটা পয়সা নেই। 14 বছর বয়সে, আপনি একটু আগে বলেছেন যে আমি সাইক্লিংও চ্যাম্পিয়ন ছিলাম। আমি শুধু সাইক্লিং চ্যাম্পিয়ন না, 79-এ আমি কিন্তু সাইক্লিং এবং টেবিল টেনিস 2টাতেই চ্যাম্পিয়ন হই। এটা একই বছর। এটাও কিন্তু বাংলাদেশের ইতিহাসের কারণ নাই যে 2টা আলাদা আলাদা ইভেন্ট একই বছরের ন্যাশনাল চ্যাম্পিয়ন, এটা আমি ছাড়া আর কেউ নেই। আমি ওই সাইক্লিং থেকে আমি উপার্জন করা শুরু করি। তো আমার 14 বছর বয়স থেকে আমি কিন্তু বাবা মার কাছ থেকে 1 পয়সা নিই না, কারণ আমি তখন যে টাকাটা পেতাম সেটা আমি শেষই করতে পারতাম না। আমার ডেইলি আমি মানে খরচ করতাম 10 টাকা, মানে সেটা হচ্ছে ফ্রাইড চিকেন খেতাম, কোক খেতাম, আলুর চপ খেতাম, চকবার খেতাম। তা 10 টাকা ছিল আমার বাজেট প্রতিদিন। 350-300 টাকা আমার মাসে শেষ। তারপরও আমার থেকে যেত অনেক টাকা। আমি কি করবো এত টাকা? তা আমি বাবাকে হাসতে হাসতে বলতাম যে আব্বা
তুমি আমাকে এমন মানুষের সাথে একটা বিয়ে দিবা যে আমাকে প্রতিদিন 10 টাকা করে দিতে পারে। এরকম গল্প আমি বাবার সাথে খুব ফ্রি ছিলাম বাবার সাথে। তো বাকি টাকাটা আমার বয়স তখন আমি তখন 7-এ পড়ি। আমার টিচার আমাকে বললেন যে তুমি ইনকাম করো, তুমি একটা জনতা ব্যাংক একটা তোমাকে অ্যাকাউন্ট করে দিই। উনি আমাকে, আমার মনে আছে, এখনও মনে আছে, আমি 100 টাকা দিয়ে আমি অ্যাকাউন্টটা করেছিলাম। তো ওই অ্যাকাউন্ট আমি যাই টাকা ইনকাম করতে খেতাম, চাপ যেগুলো বাঁচতো সেগুলো আমি ওখানে জমাতাম। ওই যে জমানোর আমার একটা বৈষয়িক একটা ওই বয়স থেকে কিন্তু আমার গড়ে উঠেছিল। মানে এখনকার বাচ্চারা তো মানে বৈষয়িক তো নাই, মানে খরচ এটা শিখতে হবে, এগুলা কেউ না কাউকে প্যারেন্টসকে শেখাতে হবে যে কীভাবে তোমাকে নিজেকে মানে বৈষয়িক হতে হবে। এটা একটা জীবনের কিন্তু পার্ট, নাহলে কিন্তু মানুষ একটা সময় এসে কিন্তু মানুষ কিন্তু মানে টাকার অভাবে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয় আমাদের। যাই হোক, আমার ব্যর্থতা বলতে ওইটাই আমি বলি যে আমার লাইফে হতে পারিনি, এটা আমার অনেক বড় ব্যর্থতা, যেটা আমার হওয়াটা খুব মানে সহজ ছিল, কিন্তু আমি সামহাও লাইন খুঁজে পাচ্ছিলাম না কোনটা করলে আমার জন্য ভালো হবে। এটা আমার জীবনে একটা ব্যর্থতা। আর একটা ব্যর্থতা হচ্ছে যে খেলার থেকে আমি একটা ভালো বিদেশে যাওয়ার এখন মানে কোনোদিন একটা কোচিংয়ের সুযোগ আমি পাইনি, যে আমাকে 6 মাস 1 বছর বিদেশে যে কোচিং নিতে হবে, ভালো করতে হবে। কারণ যখন 78-এ যে কোচটা এসেছিলেন চায়না থেকে, ওরা কিন্তু বলেছিল যে এই মেয়েটাকে তোমরা আমাকে দিয়ে দাও, আমরা নিয়ে যাই। আমি তখন এত ভালো খেলতাম, ওকে আমরা ট্রেন করে ভালো করব, কিন্তু আমাদের ফেডারেশন থেকে তো সেটা আমাকে করে দেয়নি। তো সেটাও একটা দুঃখজনক ব্যাপার যে আমি লাইফে এটা কোনোদিন ট্রেনিং করার সুযোগ পাইনি। আমার যে অ্যাবিলিটি ছিল ভালো করার, সেটা আমি ঠিক খেলাতে দেখাতে পারিনি। আমি প্র্যাকটিস খুব ভালো করতাম, কিন্তু গেমে যে আমি অনেক সময় নিজেকে ঠিকমতো মানে এই যেমন আমি হেরে গেলাম যে জাপানিজ মেয়েটার সাথে, আমি যদি একটু বুদ্ধি করে খেলতাম তাহলে হয়তো বা আমি ভালো কিছু করতে পারতাম। কিছু ব্যর্থতা এরকম আছে আমার। আর এমনিতে আপনার যে বলছিলেন যে আপনার নানা ধরনের আসলে কাজে সম্পৃক্ত ছিলেন, আপনি বই লিখেছেন, গল্প, উপন্যাস, কবিতা কিংবা নাটক, এই জিনিসটাও কি আপনি ধারাবাহিকভাবে করতে চেয়েছেন কিংবা চান? হ্যাঁ, না আমি মানে এখানেও দেখেন আমারও ওখানে আমি যে বললাম আমি একটু মানে সব কিছু আমি করতে পারি না, আমার সব থেকে আলসেমি না, মানে একটা সময় এসে যায় কোথায় যে আমি কি বাধা পাই। আমি লিখতে লিখতে মানে একটা সময় এসে আর লিখতে ইচ্ছে করে না, মানে আমার কিছু আলসেমি এবং কিছু তো নিজে ব্যর্থতা, এগুলো আমার একটা ব্যর্থতা। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, আমি করতে পারিনি। আর এখন আর নাটক বা এই ধরনেরগুলোর মধ্যে আমার আর যাওয়ার ইচ্ছা নেই বা করার ইচ্ছা নাই। জীবনটা কিছুটা বদলে গেছে। এখন আমি লেখালেখি যদি করি, আমি ভ্রমণ কাহিনীটা আমার লেখার ইচ্ছা। আমি অলরেডি আমি প্রায় 45টা দেশের মতন আমি ভ্রমণ করেছি। মোটামুটি আমার অনেক কিছু দেখেছি জীবনে। আমি একটা দেশে 5-7 বার করেও গেছি, আমার এত ভালো লেগেছে। কিন্তু এগুলো নিয়ে আমি একটা বই করতে চাই ভবিষ্যতে, ভ্রমণ কাহিনী। সেটা আশা করি ভবিষ্যতে আমার মানে পাঠকরা হয়তো একদিন না একদিন, এটা যেমন 21 বছর লেগেছে, জানি না ওটা কত বছর লাগবে, বাট মরার আগে মৃত্যুর আগে হয়তো আমার একটা ভ্রমণ কাহিনী হয়তো বের হবে, জানি না কবে আমি শেষ করতে পারবো। এটা আমরা চাই যে খুব দ্রুতই হোক, 21 বছর না লাগুক। এমনিতে মানে আর কোনো দিকে কি এই মুহূর্তে যাওয়ার ইচ্ছা আছে নাকি আপনি খালি লেখালেখিতেই আপনি মনোযোগ হতে চান, নাকি কোনোভাবে আসলে খেলাধুলায় আবার ফিরতে চান? খেলাধুলা হয়েছে কি, আমি তো আর মানে স্পোর্টসে তো আমাকে আর এখনো রাখেনি, আর এইভাবে তো আমাকে কোনো মানে অলিম্পিকেও আমি নাই। অলিম্পিকে আমি লাস্টে ছিলাম, আপনার অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান ছিলাম। তারপর তারা আমাকে ওখান থেকে বলল 4 বছর হয়ে গেছে, চাইলে রাখতে পারতেন বাট রাখেননি সামহাও। তারপরে সাইক্লিংয়ে ছিলাম ভাইস প্রেসিডেন্ট। কখন যে তারা নিজেরা একটা ইলেকশন দিয়ে দিলেন আমি টেরও পেলাম না, সেটা আমার বইতে আছে। ইলেকশনটা আমি জানি না, আমাকে সেখান থেকেও আমি বিতাড়িত হয়ে গেলাম। এখন তো আমি ওখানেও নাই। আর এই দুটোই তো ছিল, সাইক্লিং, টেবিল টেনিস আর আপনার অলিম্পিক। এবং এখন শুধু আমি বাংলাদেশ ওমেন্স কমপ্লেক্সে আছি ভাইস প্রেসিডেন্ট হিসাবে, যে কদিন আছি। এখন স্পোর্টসের সাথে আসলে আমি ওইভাবে মনে হয় আর কতদিন কন্টিনিউ করতে পারবো আমি জানি না, ভবিষ্যতে বলতে পারে। আর আমার জীবনটা এখন আসলে এগুলো আমার কাছে এগুলো এখন আর মনে হয় যে জীবনে করার তো আর অনেক কিছু আছে, মানুষের জন্য অনেক কিছু করার আছে। আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই, আমি বিভিন্ন চ্যারিটিতে মানে থাকি, বিভিন্ন চ্যারিটি করি আমি, এগুলো আমার ভালো লাগে। এখন আমার এই দিকটা প্রতি বেশি আকর্ষণ, মানুষের জন্য কিছু করা, কারো খারাপ কিছু দেখলে অর্থনৈতিকভাবে হোক, মানসিকভাবে অনেকে কিন্তু অনেক খারাপ থাকে, আমি তাদেরকে কাউন্সিলিং করি,
আমি নিজেও মানে কাউন্সিলিং করেছি, আমি বুঝি যে আরেকটা মানুষের কোথায় প্রবলেম, তাকেও কিন্তু আমি কাউন্সিলিং করি। আমার এগুলো করতে ভালো লাগে আমার। এমনিতে আপনারা যখন খেলেছেন তখন তো বাংলাদেশ আমরা বলি যে অনেক পিছিয়ে ছিল, এখন তো সমাজ অনেক এগিয়েছে, কিন্তু এখনও মেয়েরা কেন খেলাধুলায় ততটা আসছে না, কিংবা খেলাধুলা ততটা মেয়েদের জন্য আগ্রহী হচ্ছে না? এটা প্রথম যেটা হচ্ছে যে বৈষম্য, আমার কাছে মনে হয় ছেলে এবং মেয়ে পার্থক্যটা করে ফেলেছে। একটা আপনি দেখেন ফুটবল, এখনকার মেয়েরা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, কিন্তু যখন তাদের আর্থিকভাবে দিকে যদি চিন্তা করেন তাহলে একটা ক্রিকেট যে মেয়েটা খেলছে সে কয় টাকা পায় আর একটা ছেলে কয় টাকা পাচ্ছে। একজন ছেলে কোটিপতি হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ক্রিকেটার কি কোটিপতি আপনি বলতে পারবেন হয়েছে এখন পর্যন্ত? কোটিপতি দিচ্ছে না। এটা তো এই অর্থনৈতিকভাবে যদি তারা স্বাবলম্বী হতে না পারে তাহলে তো মেয়েরা পিছিয়ে যাবে আস্তে আস্তে। এটা তো আমাদেরকে বৈষম্যটাকে তো রাখা ঠিক না। আপনি ঠিক আছে, আপনি অনেকখানি না করতে পারেন, কিন্তু এমন বৈষম্যটা করা উচিত না যা চোখে পড়ার মতন, যেটা আমাদের হচ্ছে এখন। কারণ মেয়েদের হচ্ছে মুক্তির পথটা অর্থনৈতিকভাবে যখন আপনি স্বাবলম্বী হবে তখনই কিন্তু আরেকটা মেয়ে দেখে সেটা পেছনে ছুটবে। তা আপনি দেখবেন, আমাদের এটা বলতে হয়তো আমার খারাপ লাগছে, তারপর আমি বলি কথাটা, এখনকার কিন্তু প্লেয়াররা বেশিরভাগই খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছে, যারা ওই 10,000 টাকা যদি পায় তখন মনে করি এটা অনেক টাকা, তার ফ্যামিলি চলতে পারবে, কিন্তু এই 10,000 টাকা কিন্তু কিছু না। ওই ফ্যামিলির থেকে কিন্তু আসছে একটা মেয়ে, কিন্তু আপনি এখন ভালো ফ্যামিলি, এখন যদি একটা ভালো ফ্যামিলির থেকে কোনো মেয়ে আসে 10,000 টাকার জন্য কি সে খেলবে? একটা র্যাকেট করতেই তো আমার 30,000 টাকা লাগে, কে দিবে এটা 30,000 টাকাটা? আমাকে তো সেটাও চিন্তা করতে হবে। তারপর এরকম এবং স্পন্সরটাও ব্যাপার, আমাদের সময় থেকেও স্পন্সর নেয়। এখনকার মানে বিদেশে কি হয় যে একটা ভালো প্লেয়ার যখন ভালো মানে চ্যাম্পিয়ন হয় তখন একটা স্পন্সর তাকে সারা বছর তাকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে তাকে বলে তুমি আমার হয়ে খেলবে, তোমার চিন্তা নাই আর কোনো কিছু, তুমি খেলে যাবে। এরকম কি কেউ সহযোগিতা পাচ্ছে না। খুব কম রেয়ার প্লেয়ার আছে যাকে স্পন্সর করছে। এই স্পন্সর যদি এগিয়ে না আসে, সবাই শুধু ফুটবল ক্রিকেট এগুলা পিছিয়ে ছুটছে, কিন্তু অন্য যে ছোট ছোট খেলা আছে যেখানে 5 লাখ 10 লাখ হলেই কিন্তু একটা টুর্নামেন্ট হয়, কেউ কিন্তু সেগুলো এগিয়ে আসছে না, যার জন্য মেয়েরাও কিন্তু পিছিয়ে যাচ্ছে, কারণ আর্থিকভাবে তারা তো স্বাবলম্বী হতে পারছে না। এর সাথে কি মানে ফেডারেশনের দায়টাই বেশি দেখেন, নাকি সরকারের আসলে নীতি নির্ধারণেও আসলে কোনো? আমি দুটেই মনে করি। সরকার থেকে যদি নির্ধারণ করে দেওয়া হয় যে একটা, আমি সবসময় বলি যে একটা মানে ফেডারেশনে 2 টার্মের বেশি কিন্তু জেনারেল সেক্রেটারি থাকাটা ঠিক না। অনেকে এরকম অনেক বছর ধরে আছেন, 2 টার্মের বেশি থাকতে পারবে না। 2 নম্বর হচ্ছে একটা ভালো যে মানে চ্যাম্পিয়ন যে হবে তাকে তুমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেওয়ার জন্য একটা চাকরি, যা মানে মনে করেন অনেক মাস্টার্স করা মানে আমাদের প্লেয়ারও আছে, একটা চাকরি পাচ্ছে না, তাকে সে জব সিকিউরিটি দিতে হবে। সে সরকার থেকেও এটা করতে হবে যে একটা ভালো পজিশন হলে তাকে একটা, এখন কিছু যে এখন 2-4টা অর্গানাইজেশন দিচ্ছে, খেলছে, এখন আগের চেয়ে বেটার অবস্থা। তারপরও আমার কাছে মনে হয় যে 2 তরফ থেকেই আমাদের এটা করতে হবে, না হলে হবে না। এটা ফেডারেশন এবং সরকার দুইটাই। আপনাকে টপকে যাওয়ার কখনো ভাবেন যে টেবিল টেনিসে কেউ আপনাকে টপকে যাবে, আপনার যে ওয়ার্ল্ড রেকর্ডই বলি কিংবা নাম্বার অফ চ্যাম্পিয়নশিপই বলি? এখন মেয়েরা ভালো খেলছে, এটা সত্যি কথা, এখন মেয়েরা ভালো খেলছে। এবং আমি তো আমার বয়স যখন 37 তখন আমি খেলা রিটায়ার্ড গেছে, তখন আমার ব্যাক ইনজুরি ছিল, নাহলে আরও 5টা বছর তো মিনিমাম খেলতে পারতাম, কারণ আমার মোটামুটি খেলার যে স্কিল ছিল আমি 5টা বছর খেলতে পারতাম, কিন্তু আমার ব্যাক ইনজুরির জন্য আমি খেলাটা ছেড়ে দিয়েছি। এখানে এখন অনেক মেয়ে আছে যারা 40 হয়ে গেছে, তারাও খেলছে এখন, খুব ভালো সাইন। ইয়াং মেয়েরা তো আছে, এখন বিকেএসপি থেকে মানে মেয়েরা খেলছে, তারপর আপনার নড়াইলের ছেলেমেয়েরা খেলছে, লামার থেকে কন্টাম থেকে আসছে, অনেক ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে এখন খেলছে। তার কেউ কিন্তু মানে যদি মানে কাউকে বলেন যে সত্যি কথা বলতে, কেউ কিন্তু চাবে না, যতই উপরে বলুক যে আমি খুব খুশি হব আমার রেকর্ডটা যদি কেউ ভেঙে দেয়। কিন্তু আসলে সত্যি কথা যে মানে সবাই চায় যে সে অমর হয়ে থাকুক। হ্যাঁ, আমি আমার রেকর্ডটা যদি কখনো কেউ ভেঙে ফেলে আমি সাধুবাদ জানাবো, কিন্তু আমার রেকর্ডটা ভাঙতে একটু সময় লাগবে মনে হয়, হয়তো একদিন ভেঙে যাবে, কেন যে কোনো কিছু সৃষ্টি হয় ভাঙার জন্যই। আমারটা রেকর্ডটা হয়তো কবে ভাঙবে আমি জানি না, কিন্তু এখন অনেক প্লেয়ার আছে ভালো খেলছে,
হয়তো ভেঙে ফেলতেও পারে, বলা যায় না। কিন্তু অনেক কঠিন 16টা চ্যাম্পিয়ন হওয়া, 16বার, এটা অনেক কঠিন। আমার মনে হয় যে আপনি যখন শুরু করেছেন তখন নিশ্চয়ই আপনিও নিজে এভাবে ভাবেন না, আমি কখনোই ভাবিনি। আমি তো কবেই খেলা 96-এ আমি খেলা ছেড়ে দিতে চেয়েছিলাম, তারপরে এই গিনিস রেকর্ডের জন্য ওই করব করে আর খেলাটা ছাড়া হয়নি। তারপরে রেকর্ডটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করলাম, তারপরে আমি খেলাটা ছাড়লাম। 2002 সালে সেই স্বীকৃতিটা আপনি পেয়েছেন। এখন নতুন যারা আসছে তাদের জন্য কি বলবেন, মানে তারা আসলে কেন খেলবে কিংবা তাদেরকে কিভাবে উৎসাহ দেয়া যায়, আপনি কি বলবেন? আমি যেটা বলি যে এখন যারা খেলছে, আমার কাছে মাঝখানে এখন প্লেয়ার অনেক সিরিয়াস, এটা ভালো সাইন। তা আমি যেটা বলি যে কোনো কিছু আসলে শখে বলে কোনো কিছু নয়। আপনি যদি ভালো কিছু করতে চান, আপনার একটা গোল থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, ডিটারমিনেশনটা থাকতে হবে, ডিভোশন থাকতে হবে। এই 3টা ডি থাকতে হবে, তাহলে কিন্তু একটা মানুষ একটা জায়গায় লেভেলে যেতে পারবে। আমি যেটুকু করেছি, আমার এই 3টা জিনিস আমি খুব মেনটেন করেছি, ডিভোশন, ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিভোশন। এগুলো না থাকলে কিন্তু হবে না, আবার সেই সাথে কনফিডেন্স। তা এগুলো না থাকলে একটা প্লেয়ার না, যে কোনো মানুষই তার লাইফে ক্যারিয়ারে ভালো কিছু অ্যাচিভ করতে পারে না। তো এখনকার প্লেয়ারদের জন্য আমার এটাই অনুরোধ যে তোমরা একবার চ্যাম্পিয়ন বা 2বার চ্যাম্পিয়ন হয়ে গেছো বলে তোমরা, অনেককে বেশিরভাগ দেখা যায় খুব শো অফ করে এখনকার প্লেয়ারদের, নট অনলি টেবিল টেনিসের কথা বলছি না, আমি ইন জেনারেল কথা বলছি যে ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, সব খেলাতেই একটু শো অফ করার জিনিসটা যেন আমাদের এখনকার ছেলে মেয়েদের মধ্যে একটু বেশি হয়ে গেছে, যেটা আমাদের সময় ছিল না, আমার অন্তত ছিল না। কারণ আমার সবসময় মনে হতো, আমার বাবা আমাকে, আমার বয়স যখন 10 বছর, আমার একদম পরিষ্কার মনে আছে, আমি তখন কোরিয়াতে যাচ্ছি 1976-এ, 10.5 বছর বয়স। আমার আব্বা আমাদের বলছে যে মা, সবসময় একটা জিনিস মনে রাখবা যে অহংকার করবা না কোনো কিছুতে, অহংকার পতনের মূল। এই যে মানসিকভাবে ভিতরে ঢুকে গিয়েছিল, জীবনে এই পর্যন্ত আমার ভিতরে কখনোই মনে আসে আমি যা করেছি সেটা আল্লাহরই দান, তিনি যদি আমাকে, তিনি দিয়েছেন, আমার কিন্তু কিছু নাই, আমি চেষ্টা করেছি। কিন্তু অহংকার করলে পতনটা চলে আসে, কিন্তু আমাদের দেশে অনেকে কিন্তু পতন হয়ে গেছে শুধু অহংকারের কারণে। এই জন্যই বলি তোমরা অহংকার করো না, শো অফ করো না। শো অফ করাটা আসলে ঠিক না কোনো কিছুতে। আপনি নিজে মনোবিজ্ঞানের ছাত্রী ছিলেন, মানে মানুষের জীবন দর্শন কিংবা মানুষের এই মন নিয়েও কি আসলে আপনি ভাবেন কখনো? আমি খুব মানুষের মন নিয়ে স্টাডি করতাম, আমার খুব ভালো লাগে এটা। আমি নিজে সাইকোলজিতে পড়েছি, আমার নিজেও কিন্তু অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু অন্যকে কিছু পরামর্শ দেওয়া, যেহেতু আমার সাবজেক্টে এরকম ছিল, সেটা আমি করি। যখন আমি দেখি কারোর ভিতরে কিছু সমস্যা আছে, আমার কাছের মানুষ, আমি সবসময় একটা ভালো উপদেশ, একটা ভালো কথা, একটা কাউন্সিলিং করা, এগুলো আমি করি। উপকার পাই? হ্যাঁ, পাই। তারা আমাকে বলে যে তোমার এই কথায় আমার জীবনটা আসলে পরিবর্তন হয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আর আমিও তো নিজের জীবনটাকে, যদি তাই বলে আমি আমার জীবনটাকে তো বলবো না পরিপূর্ণ, আমার ভিতরে অনেক ভুল ছিল, অনেক হতাশা ছিল, অনেক কষ্ট ছিল, সেগুলোকে আপনার কি বলে, মানে উপেক্ষা করে কিভাবে আবার দাঁড়াতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। আপনাকে ফাইট করতে হবে, নিজের সাথে নিজেকে কথা বলতে হবে, আমার ভুল ত্রুটি কোথায় সেটা সংশোধন করার চেষ্টা করতে হবে। এগুলা না করলে কিন্তু একটা মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে না, চেষ্টা থাকতে হবে। আপনি তো মানুষের মন নিয়ে অনেক ভাবেন কিংবা চিন্তা করেন, মানুষের মন নিয়ে আপনার ওভারঅল ধারণাটা কি বাংলাদেশের মানুষ কিংবা? এটা তো আসলে বলার মতো, এটা বলার কিছু না, এটা বলতে গেলে অনেক কথা চলে আসে, আমি এটা বলতে চাই না। কিন্তু আমার একটা জিনিসই শুধু খারাপ লাগে, মানুষের ভিতরে যে জিনিসটা দেখি, যে আমরা যখন যখন যাকে মানে খুশি করতে চাই তাকে আমরা খুশি করি, কিন্তু যখন সেই জায়গার থেকে সে সরে যায় তখন আমি তাকে আর চিনি না। মানে ব্যাপারটা এরকম যে টু ফেসেস, এইটা মানে আমাদের সমাজে খুব বেশি। সেটা আপনি দল মানে আমাদের রাজনৈতিক ক্ষেত্রেও বলেন বা ফ্যামিলিতেও যদি বলেন, যে আপনাকে যে বেশি দিতে পারছে সে আপনার খুব কাছের হচ্ছে, যে আপনাকে দিতে পারছে না সে আপনার দূরের হয়ে যাচ্ছে। আপনি যতদিন দিতে পারবেন আপনি ভালো, আপনি যখন দিতে পারবেন না আপনি হয়ে যাবেন দূরের মানুষ। তা আমাদের এরকম বন্ধুবান্ধবের মধ্যেও তাই আছে, যে বন্ধুটা বেশি করবে তার কাছে বেশি মানুষ যাবে, আর যে বন্ধুটা হয়তো বা মানে আর্থিকভাবে অত স্বাবলম্বী না তার কাছে অত বেশি কেউ যায় না, যে বেশি দিতে পারে তার কাছে যায়। মানে ইনফ্যাক্ট হচ্ছে আমাদের মানে মনোজগতের যে জিনিসটা
আমাদের মধ্যে এই জিনিসটা খুব বেশি যে আমরা খুব স্বার্থপর। আমরা জানি না আমরা জাতিগতভাবে স্বার্থপর নাকি আমরা আসলে আমাদের মানে মন মানসিকতা কেন এরকম হয়ে যাচ্ছে। আমরা সবাই কিন্তু খুব স্বার্থপর হয়ে উঠেছি দিনকে দিন, ডে বাই ডে। কিন্তু এটা কিন্তু এত ছিল না। আমরা যখন ছোটোবেলা আমি আমার বাবা মা আশেপাশে ভাই বোন সবাইকে যত দেখছি এত স্বার্থপর কিন্তু মানুষ ছিল না। কিন্তু ইদানিং কেন জানি মনে হয় যে মানুষ কেমন একটু স্বার্থপর হয়ে উঠেছে বেশি। এটা জানি না এটা কেন হচ্ছে এরকম। জীবনজালের এপার ওপারের প্রথম পর্বটা আমরা দেখেছি, দ্বিতীয় পর্বও কি আসতে পারে কখনো? এটা আমি বলতে পারি না এটা আর দ্বিতীয় পর্ব আসবে কিনা। প্রথম পর্বটাই আমি চাই যে সবাই হাতে হাতে যাক, একটু মানে সবাই এটা জানুক, পড়ুক একজন জোবেরা রহমান লিনু কিভাবে বেড়ে উঠেছে, কিভাবে আমার জীবনে উত্থান পতন, আমার জীবনে অবসাদ, আমার জীবন। আমি কিন্তু লুকাইনি কিছু, কম বেশি আমি সব কিছু তো মানে অনেক বড় করে করা যায় না। আমি তো প্রথমেই বলেছি যে আমাকে চিন্তা করতে হয়েছে, আমি ছোট করে আমাকে লিখতে হবে। সুতরাং অনেক কিছু মানে অনেক কিছু প্রকাশ করতে পারিনি, বাট যেটুকু আছে সেটুকুর মধ্যে বোঝার চেষ্টা করেছি যে মানুষ কিন্তু একটা সময় খারাপ অবস্থা থাকে, খারাপ অবস্থা থেকেও কিন্তু একটা সময় সে কিন্তু আবার জেগে উঠতে পারে। এবং ওই খারাপ অবস্থা থেকে যদি আমি মানে করতে পারি, জয় করতে পারি, তাহলেই কিন্তু আমি জয়ী হব। আর আমার বইতে এমন কিছু জিনিস আছে যেটা মানুষ পড়লে হয়তো আতকে উঠবে যে এখনও উনি বেঁচে আছে। আমার এরকম কিছু ঘটনা এখানে আছে। কি ঘটনাগুলো এটা জানতে হলে দর্শককে পড়তে হবে। আমরা সেই ঘটনার দিকে যেতে চাই না, কিন্তু আমরা শেষ করতে চাই যে তরুণ প্রজন্ম যারা আপনাকে আইডল মানে এখনো বাংলাদেশের মেয়েদের খেলাধুলা বললে জোবেরা রহমান লিনু, রানী হামিদ এরকম নামগুলো আসে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, তাদের কোনো অনুপ্রেরণা দিবেন, এই অবসাদ থেকে মুক্তির পথ বলবেন, আমরা সেখান দিয়েই শেষ করব। জি, আমি এটাই বলবো সবাইকে যে মানুষের জীবনে উত্থান পতন আসে। মানুষের একটা সময়, বেশিরভাগ সময় যেটা মানুষের কৈশোরের সময়টা আমরা অনেক রকম ভুল করি বা অনেক রকম কিছুর সাথে মিশে যাই। সেখান থেকে নিজেকে জয়ী করতে হবে, সেখান থেকে বাঁচতে হবে এবং ওইটাকে ফাইট করে নিজের সাথে যুদ্ধ করতে হবে। করে যখন তুমি জয়ী হবা তখন তুমি জিতে গেলে। রেগে গেলে তো হেরে গেলে, এই কথাটা কিন্তু খুব আমি বলি যে রাগলে লাইফে সব কিছু শেষ। রাগা যাবে না, রাগ তো প্রত্যেকটা মানুষের কম বেশি থাকে। তো রেগে জিত জিনিসটা হবে পজিটিভলি, জিত কখনো খারাপ দিকে যেন না যায়। তা আমি জীবনে আমার বইতে আমি সবার উদ্দেশ্যেই বলছি যে প্রত্যেকটা মানুষের জীবনে ছোটোবেলাটা বেশি ক্ষেত্রে বলে আমরা ছোটোবেলাতে অনেক কিছু না বুঝে অনেক কিছু করে বসি। সেখান থেকে যদি আমরা একবার সারভাইভ যদি করতে পারি, আপনি জিতে গেলেন জীবনে। সুতরাং অবসাদ হোক, হতাশা হোক, সেটাকে জেতার একটাই হচ্ছে আপনার কি বলে সুযোগ। সেটা হচ্ছে যে আমার চিন্তা করতে হবে যে আমি যে কাজটা করছি এটা আমি কি বেনিফিটেড হচ্ছি। নিজের সাথে নিজেকে বিবেককে ফাঁকি দেওয়া যাবে না। ওখানে শিখতে হবে যে আমি কি যে কাজটা করছি আসলে কি আমি ঠিক কাজ করছি। আমি যদি এটা বিবেকের সাথে আমি জিতে যাই তাহলে আমি জীবনে পরাজিত হব না, আমি জয়ী হব। ধন্যবাদ আপনাকে জোবেরা রহমান লিনু, আমাদের একজন বিজয়ী সৈনিক জোবেরা রহমান লিনু। তিনি কখনোই হারেননি বলতে যে তার জীবনে যা করতে চেয়েছেন তিনি পেয়েছেন এবং পেরেছেন, এবং তিনি আমাদের জন্য আইডল। তার জীবনজালের এপার ওপারের গল্প আপনারাও পড়তে পারেন, উদ্বুদ্ধ হতে পারেন, সেই আমন্ত্রণ রেখেই আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত মঞ্চ।